আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এসএসসি এবং এইচএসসির শিক্ষার্থী রয়েছে তাদের জন্য মূলত এই ভিডিওটা সম্পূর্ণ গুরুত্ব সহকারে তৈরি করা হয়েছে। এখানে টোটাল 50টা জাবেদা রয়েছে, সাথে হিসাবের নাম এবং হ্রাসবৃদ্ধি রয়েছে। আমি আশা করি এই 50টা জাবেদা, হিসাবের নাম এবং হ্রাসবৃদ্ধি তোমরা যদি গুরুত্ব সহকারে দেখো অথবা গুরুত্ব সহকারে পড়ো, তাহলে হিসাব বিজ্ঞানের প্রায় 90% তোমরা কমপ্লিট করতে পারবে। তাই গুরুত্ব সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে। তো শুরুতে এখানে দেয়া আছে হিসাব সমীকরণ, যেখানে এ ইকুয়াল এল প্লাস ওই। তো এখানে এ বলতে সম্পদ সমূহকে বোঝানো হয়েছে, এল বলতে লাইবিলিটিস অর্থাৎ দায় সমূহকে বোঝানো হয়েছে, ওই বলতে ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্বকে বোঝানো হয়েছে। এছাড়াও এখানে রয়েছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ, যেটা হচ্ছে ক মার্কসের অথবা বিভিন্ন এমসিকিউ কোশ্চেনে এসে থাকে। এ ইকুয়াল এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখানে এ বলতে অ্যাসেটস মানে সম্পদকে বোঝানো হয়েছে, এল বলতে লাইবিলিটিস দায়সমূহ, সি বলতে ক্যাপিটাল মানে মূলধন, আর বলতে রেভিনিউস মানে আয়সমূহ, ই বলতে এক্সপেন্সেস মানে ব্যয়সমূহ, ডি বলতে ড্রয়িংস মানে উত্তোলন। তো হিসাব সমীকরণের বর্ধিত রূপটা তোমরা অবশ্যই মনে রাখবে। এখন আসি আসল আলোচনা। তো এখানে 50টা জাবেদার একটা চার্ট দেওয়া রয়েছে, আমি প্রত্যেকটা জাবেদা ব্যাখ্যা করব, আর তোমরা হিসাবের নাম এবং হ্রাসবৃদ্ধিগুলো পড়ে নিবে। তো শুরুতে আমি বলে নেই যে হিসাব হচ্ছে মাত্র 5 প্রকার। এর মধ্যে সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 5 প্রকার হচ্ছে হিসাব। তো সম্পদকে আবার ভাগ করা হয়েছে কয়েক ভাগে, যেমন চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যেটাকে সম্পদ বলা হয় একমাত্র দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটা হচ্ছে বিনিয়োগ সম্পদ, একটা হচ্ছে স্থায়ী সম্পদ। তো প্রত্যেকটা টপিক এরকম আলাদা আলাদাভাবে এখানে আলোচনা করা হয়েছে, যেমন কোনটা চলতি সম্পদ, কোনটা স্থায়ী সম্পদ। তারপর দায়কে আবার ভাগ করা হয়েছে 2 ভাগে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী দায় অথবা চলতি দায়, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তো এখানে প্রত্যেকটা টপিক খুব গুরুত্ব সহকারে আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে, যেমন কোনটা চলতি সম্পদ, কোনটা স্থায়ী সম্পদ, কোনটা চলতি দায় অথবা স্বল্পমেয়াদী দায়, কোনটা দীর্ঘমেয়াদী দায়, এগুলো ভাগ করা হয়েছে। আর মালিকানা সত্ত্বের পার্ট একটাই থাকে, ব্যয়েরও পার্ট একটাই থাকে, আয়েরও পার্ট একটাই থাকে। হ্রাসবৃদ্ধির ক্ষেত্রে একটা সূত্র আছে, সেই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে যে সম্পদ যদি কখনো ডেবিট হয় তাহলে এটা হবে বৃদ্ধি, সম্পদ যদি কখনো ক্রেডিট হয় তাহলে এ হ্রাস পাবে। এই সূত্রটা তোমরা মনে রাখবা। আর এল এবং ওই মধ্যে, এল বলতে বোঝানো হয়েছে দায়সমূহকে, আর ইংলিশে ওই বলতে বোঝানো হয়েছে আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব, এই 3টা হিসাবকেই। তো ওই এবং এল যদি ডেবিট হয় তাহলে হ্রাস পায়, আর ওই এবং এল যদি ক্রেডিট হয় তাহলে বৃদ্ধি পায়। মানে সম্পদের ক্ষেত্রে যেরকম ডেবিট হইলে বৃদ্ধি পায়, ক্রেডিট হইলে হ্রাস পায়, এল এবং ওইয়ের ক্ষেত্রে ডেবিট হইলে হ্রাস পায়, ক্রেডিট হইলে বৃদ্ধি পায়, সম্পূর্ণ উল্টা। তো এই সূত্রটা তোমরা গুরুত্ব সহকারে মনে রাখবে। আর হ্রাস বৃদ্ধি পারতে হলে তোমাদের অবশ্যই অবশ্যই জাবেদা পারতে হবে, সাথে হিসাবের নামগুলো জানতে হবে, যে কোনটা ডেবিট, কোনটা ক্রেডিট এবং কোনটা কোন হিসাব, এইগুলো অবশ্যই জানতে হবে। হিসাবের নামকে হিসাবের শ্রেণী বলে থাকি আমরা, অনেক সময় হিসাব খাত বলে থাকি আমরা, হিসাবের শ্রেণী বিন্যাস বলে থাকি আমরা, হিসাবের শ্রেণী বিভাগ বলে থাকি, যে যেইটা বলে, বেশিরভাগ হিসাবের শ্রেণী বলা হয় বা হিসাব খাত বলা হয়। তো শুরুতে একটা জাবেদা দেয়া আছে, যেখানে বলা আছে লেনদেন সমূহ, এইগুলো হচ্ছে মূলত প্রশ্ন আকারেই থাকবে। 1 নম্বরে বলা আছে নগদ 50,000, আসবাবপত্র 20,000, ব্যাংক ঋণ 5,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। তো এখানে একটা কথা মনে রাখবে যে ব্যবসায় শুরু করেন কথাটা যেহেতু বলছেন, তার মানে এখানে মূলধন আছে। যেই হিসাবগুলো নিয়ে জাবেদা শুরু করছেন ওই হিসাবগুলো হচ্ছে ডেবিট, আর সব টাকা মিলিয়ে হচ্ছে ক্রেডিট, যেটাকে আমরা মূলধন বলে থাকি। তো এখানে একটা কোশ্চেন আছে, যেহেতু এখানে বলছে ব্যাংক ঋণ, ঋণ কখনো ডেবিট হয় না, ঋণ বেশিরভাগ সময় ঋণটা ক্রেডিট হয়ে থাকে, বেশিরভাগ সময় ঋণটা
ক্রেডিট হয়ে থাকে। আর ঋণ যদি কখনো 1 তারিখে বলে থাকে এরকম নগদ এত টাকা নিয়ে ব্যবসা শুরু, আসবাবপত্র এত টাকা নিয়ে ঋণ, এত টাকা নিয়ে ব্যবসা শুরু, ঋণ, ব্যাংক ঋণ, গৃহীত ঋণ, সম্ভাব্য ঋণ, বরাদ্দকৃত ঋণ একই কথা, কর্জ, আগাম এগুলো একই কথা, ঋণকেই বোঝানো হয়েছে। ডিবেঞ্চার বলতেও ঋণকেই বোঝানো হয়েছে। তো যেহেতু এখানে বলছে ঋণ নিয়েও ব্যবসা শুরু করেন, তার মানে একটা কথা মনে রাখবে যে 1 তারিখে যদি ঋণ নিয়ে ব্যবসা শুরু করে তার মানে নগদের সাথে ঋণের টাকাটা যোগ হবে। সবসময় জাবেদার ক্ষেত্রে এই নিয়মটা সবসময় তোমরা ফলো করবে যে নগদের টাকা আছে 50,000, সেই ক্ষেত্রে জাবেদার ক্ষেত্রে জাবেদা করতে গেলে এরকমভাবে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট 55,000 টাকা, নট 50,000 টাকা। এখানে হবে নগদান হিসাব ডেবিট 55,000 টাকা। যেহেতু এখানে আমি টাকা উল্লেখ করি নাই, তোমরা তো জাবেদার মধ্যে টাকা উল্লেখ করবে, সেই ক্ষেত্রে লিখবে নগদান হিসাব ডেবিট 55,000 টাকা। কেন? ওই ঋণের টাকাটা যোগ হবে। ঋণের টাকা যদি 10,000 থাকতো তাহলে নগদের টাকাটা হতো 60,000 টাকা। আশা করি বুঝাইতে পেরেছি। তারপর বলছে আসবাবপত্র 20,000 টাকা, সেম আসবাবপত্র ডেবিট 20,000 টাকা, এবং ব্যাংক ঋণ কখনো ডেবিট হয় না, এটা বেশিরভাগ সময় ক্রেডিট হয়। তো সেই ক্ষেত্রে ব্যাংক ঋণ ক্রেডিট 5,000 টাকা। তো জাবেদার ক্ষেত্রে একটা হিসাব হচ্ছে ডেবিটের টাকা যত হবে ক্রেডিটের টাকাও ততই করতে হবে। সাপোজ ডেবিটের টাকা হয়েছে দুইটা মিলা 20,000 টাকা, ক্রেডিটের টাকাও তোমার যেইভাবে হোক 20,000 টাকা ব্যালেন্স মিলাতে হবে। তো সেই ক্ষেত্রে হিসাব করো ডেবিটে কত টাকা হয়েছে, নগদ 55,000 টাকা হয়েছে এবং আসবাবপত্র হয়েছে 20,000 টাকা, সেই ক্ষেত্রে দুইটা মিলায় হয় 75,000 টাকা। তো ক্রেডিটে হয়েছে কত টাকা, ব্যাংক ঋণ শুধু 5,000 টাকা, তার মানে 75,000 টাকা করতে আর কত টাকার প্রয়োজন, 70,000 টাকা। এই 70,000 টাকাই হবে মূলধন হিসাব ক্রেডিট। আশা করি বুঝাইতে পেরেছি। তো সেই ক্ষেত্রে নগদান হিসাব হচ্ছে একটা চলতি সম্পদ, আসবাবপত্র স্থায়ী সম্পদ, ব্যাংক ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। এই যে যেই হিসাবগুলো আমি বলতেছি সবসময় এই হিসাবগুলো হয়। যেমন নগদান চলতি সম্পদ, এটা চলতি সম্পদ সব জায়গায় হবে। ঘুরে ফিরে দেখবা নগদান বারবার আসতেছে, এই ক্রয় বারবার আসতেছে, আসবাবপত্র বারবার আসতেছে। তো এই হিসাবগুলো তুমি মনে রাখতে পারলে তোমাদের জন্য হিসাব বিজ্ঞানটা খুব সহজ হবে। জাবেদা এবং হিসাব এই দুইটা মনে রাখতে পারলে রাশবিধি তোমার জন্য একদমই ইজি। আর চলতি সম্পদ ওই সম্পদগুলো হয়ে থাকে যেই সম্পদগুলো 1 বছরের মধ্যে লেনদেন করা হয়। আর স্থায়ী বা দীর্ঘমেয়াদী সম্পদ ওইগুলাকেই বলে যেইগুলো 1 বছরের ঊর্ধ্বে বা 1 বছরের উপরে হিসাব করা হয়। যেমন আসবাবপত্র একটা স্থায়ী সম্পদ, কারণ আসবাবপত্র 1 বছরের উপরে টিকে। বা ধরো ফ্রিজ, আলমারি, এসি, মেশিন এইগুলো কিন্তু 1 বছরের ঊর্ধ্বে বা 1 বছরের উপরে টিকে, যার কারণে এগুলোকে দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পদ বলা হয়। আর যেগুলো 1 বছরের মধ্যে লেনদেন করা হয় ওইগুলোকে মূলত আমরা চলতি সম্পদ বলে থাকি। সেম চলতি দায়ের ক্ষেত্রে। তো এই হিসাবগুলো তোমরা মনে রাখবে। হিসাবগুলো বা রাশবিধিগুলো আমি তত একটা বুঝাবো না, আমি তো শুরুতেই বলে দিছি যে হিসাব তোমাদের মুখস্থ করতে হবে, জাবেদা হচ্ছে বুঝার বিষয়, জাবেদাটা তোমাদের বুঝতে হবে। এই কারণে আমি জাবেদা গুরুত্ব দিব বেশি, জাবেদাটা বুঝা দিব বেশি, না হলে ভিডিওটা খুব লং হয়ে যাবে। যতটুকুই লং হয় তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবে, না হলে জাবেদার আগামাথা কিছুই বুঝবে না। তাই জাবেদাটা গুরুত্ব সহকারে দেখো। আর রাশবৃদ্ধিগুলো মুখস্থ করে নিবে, সাথে হিসাবের নামগুলো, হিসাবের নাম আর জাবেদা মুখস্থ করলে, হিসাবের নাম আর জাবেদাগুলো যদি প্রপারলি তুমি বুঝতে পারো সেক্ষেত্রে আর রাশবৃদ্ধি মুখস্থ করা লাগে না, এমনিতে রাশবৃদ্ধি বুঝে যাবে। ওই যে ওই নিয়মটা ফলো করবা, শুরুতে যেই কথাটা বললাম যে সম্পদ যদি ডেবিট হয় তাহলে বৃদ্ধি পায়, সম্পদ যদি ক্রেডিট হয় তাহলে হ্রাস পায়। এল এবং ওই যদি ডেবিট হয় তাহলে হ্রাস পায়, এল এবং ওই যদি ক্রেডিট হয় তাহলে বৃদ্ধি পায়। এটা মনে রাখবে। তো আসি 2 নাম্বার জাবেদায়। 2 নাম্বার জাবেদা বলছে ইমনের কাছ থেকে পণ্য ক্রয় 50,000 টাকা। তো এখানে একটা কথা বলছে যে ইমনের কাছ থেকে, তার মানে নাম উল্লেখ আছে। একটা কথা খেয়াল রাখবে যে নাম উল্লেখ থেকে যদি নগদ, চেক বা কোনো বিলের মাধ্যমে ক্রয় না করে সেক্ষেত্রে এটা বাকিতে লেনদেন। তার মানে বাকিতে লেনদেন হলে ক্রয় হিসাব ডেবিট হবে, ইমন হিসাব ক্রেডিট হবে। এখানে কেন আমি ইমন হিসাব বলছি, কারণ যদি কোনো নাম উল্লেখ থাকে সেই ক্ষেত্রে পাওনাদার বা পদেও উল্লেখ না করে নাম উল্লেখ করা লাগে। অবশ্যই এই কথাটা মাথায় রাখবে।
যে যদি কোনো নাম উল্লেখ থাকে সেই ক্ষেত্রে পাওনাদার বা পদেও উল্লেখ না করে নামটা উল্লেখ করাটাই বেটার। তুমি যদি পাওনাদার বা পদেও উল্লেখ করো সেই ক্ষেত্রেও তোমাকে নামটাই উল্লেখ করতে হবে। আর বাকিতে লেনদেনের, বাকিতে ক্রয় করলে বা ধারে ক্রয় করলে এটা জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদারকে আমরা পদেও বলে থাকি অনেক সময়, ইন্টারের যারা আছে তারা পদেই বলে বেশিরভাগ। আর আর কলেজে উঠলে অবশ্যই পাওনাদারকে পদেই বলা লাগবে, এই কারণে পদেও বলেই তোমরা অভ্যস্ত করো। তো পদেও হচ্ছে একটা চলতি দায়, ক্রয় হচ্ছে ব্যয় হিসাব, যেহেতু ক্রয় করলে ব্যয় হয়। আর কিভাবে ক্রয় ডেবিট হলো, ইমন কিভাবে ক্রেডিট হলো, এটা আমি বুঝাচ্ছি তোমাকে। আরেকটা কথা মনে রাখবে যে হিসাব বিজ্ঞানের জাবেদাগুলো করতে গেলে সবসময় নিজেকে ব্যবসায়ী মনে করবে, অর্থাৎ তোমার নিজের ব্যবসা এটা ভাববে। তার মানে ক্রয় করেছে কে? তুমি ক্রয় করেছো। কার কাছ থেকে? ইমনের কাছ থেকে। তার মানে বিক্রেতা কে ছিল? ইমন ছিল। তো এইভাবে হিসাব করো, যেহেতু তুমি পণ্যটা ক্রয় করছো তার মানে পণ্যটা তোমার কাছে আসছে। পণ্যটা যেহেতু আসছে তার মানে কিসের মাধ্যমে আসে? ক্রয়ের মাধ্যমেই তো আসছে। আর পণ্য হিসাবে আসে না, পণ্যের জায়গায় আমরা ক্রয় বলে থাকি সবসময়, পণ্যের জায়গায় ক্রয় বলে থাকি। এই কথাটা মাথায় রাখবে যে পণ্যকে কেন আমরা ক্রয় বলে থাকি। যেমন চেককে আমরা বলে থাকি ব্যাংক, যেই যে জায়গায় চেক থাকবে সেই জায়গায় আমরা ব্যাংক বলবো, পণ্য থাকলে আমরা ক্রয় বলবো। এই কথাটা অবশ্যই মাথায় রাখবে। এই কারণে পণ্যটা যেহেতু তোমার কাছে আসছে, তুমি পণ্যটা ক্রয় করছো, একজন ব্যবসায়ী, ব্যবসা করার জন্য অবশ্যই ক্রয় করতে হয়। ব্যবসায়ীরাও কিন্তু ক্রয় করে, যারা উৎপাদন করে তাদেরটা আলাদা বিষয়। তাছাড়া চকবাজার বা মৌলভীবাজার বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে তারা কিন্তু আগে ক্রয় করে তারপর বিক্রি করে থাকে। হয়তো পণ্যটা তারা ব্যবহার করে না, ঠিক আছে, বাট তারা কিন্তু ক্রেতা। ব্যবহার করে যারা, তাদেরকে তো বলা হয় ভোক্তা। এটা তোমরা মার্কেটিং চ্যাপ্টারে শিখতে পারবে ভালোভাবে। তো ইমনের কাছ থেকে যেহেতু ক্রয় করছি, তার মানে ইমনের কাছ থেকে পণ্যটা চলে গেছে, এই কারণে ইমনটা ক্রেডিটস। একটা কথা মাথায় রাখবে জাবেদার ক্ষেত্রে, যে যেই জায়গায় তোমার কাছে কিছু আসলো সেটা হবে ডেবিট, আর তোমার কাছ থেকে যদি কিছু চলে যায় সেটা হবে ক্রেডিট, অথবা যার কাছ থেকে যে জিনিসটা চলে যাবে ওইটা হবে ক্রেডিট। উদাহরণস্বরূপ বলতে গেলে একটা গাছ থেকে পাতা পড়লো, এটা জাবেদা কি যদি আমি বলি, এরকম জাবেদা আসে না, উদাহরণস্বরূপ বলতেছি আমি। একটা গাছ থেকে পাতা পড়লো, তো একটু খেয়াল করো, আমি বলছিলাম যেটা চলে যায়, যে হারায় সে ক্রেডিট, যে পায় সে ডেবিট। তো পাতাটা কোথায় পড়ছে? অবশ্যই মাটিতে পড়ছে, যেহেতু গাছ মাটিতে থাকে, তার মানে মাটি ডেবিট। আর কোথা থেকে পাতাটা চলে গেছে? অবশ্যই গাছ থেকে, সেহেতু গাছটা হবে ক্রেডিট। তো এইভাবে জাবেদাগুলো বুঝবা, তাহলে দেখবে তোমাদের জন্য খুবই সহজ হয়েছে। জাবেদা কোনো মুখস্থের বিষয় না, জাবেদা হচ্ছে বুঝার বিষয়। বুঝতে পারলে জাবেদা তোমার জন্য একদমই পানির মতো সোজা। 3 নম্বরটা বলছি, লিমনের কাছে পণ্য বিক্রয় 60,000 টাকা। তো সেম ভাবে হিসাব করো, যেহেতু লিমনের কাছে পণ্যটা বিক্রি করছে তার মানে লিমনের কাছে পণ্যটা চলে গেছে, এই কারণে লিমন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু বিক্রয়ের মাধ্যমে চলে গেছে, আমি লিমন কেন বলতেছি, কারণ দেনাদার পাওনাদার উল্লেখ করলে অবশ্যই তোমার নাম উল্লেখ করতে হবে, যেহেতু ব্র্যাকেট আমি নাম উল্লেখটা করেছি। এই কারণে দেনাদার পাওনাদার উল্লেখ না করে নাম উল্লেখ করাটাই বেটার, কারণ নাম উল্লেখ করতেই হবে যদি নাম থাকে। আর দেনাদার পাওনাদার উল্লেখ করলেও নাম উল্লেখ করতে হবে, এই কারণে নাম উল্লেখ করাটাই বেটার। 4 নম্বর বলছে সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো, যেখানে ব্যাংকে তুমি টাকা দিলে ব্যাংক বৃদ্ধি পেল, মানে ব্যাংকে টাকাটা গেল, এই কারণ ব্যাংক হিসাব ডেবিট, তোমার কাছ থেকে নগদ টাকা চলে গেল, এই কারণ নগদের হিসাব ক্রেডিট। 5 নম্বর জাবেদাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জাবেদা, যেখানে বলছে ব্যাংক হতে উত্তোলন অবলিক অথবা অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, অথবা এই এন্ট্রিটা অথবা এই কোশ্চেনটা আরেকভাবে থাকে, ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। আশা করি কথাটা বুঝাইতে পেরেছি। তো এখানে নগদান হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, এখানে উত্তোলন হিসাব আসবে না। প্রায় স্টুডেন্ট এখানে উত্তোলন হিসাব নিয়ে আসে। কেন উত্তোলন হিসাব আসবে না? কারণ ব্যাংক হতে যদি উত্তোলন করে সেক্ষেত্রে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করে না, হয়তো অফিসের প্রয়োজনে করে, নয়তো ব্যবসায়ের প্রয়োজনে করে। তো ব্যবসায়ের প্রয়োজনে বা অফিসের প্রয়োজনে যদি উত্তোলন করে সেই ক্ষেত্রে ওই টাকাগুলো ব্যবসায় প্রদান করা হয়। আর যেহেতু যদি বলে
যে ব্যবসায় বিনিয়োগ, সেক্ষেত্রে নগদান হিসাব কিন্তু আমরা ডেবিট করি। এটার ক্ষেত্রেও সেম, যার কারণে নগদান হিসাব ডেবিট হবে। ব্যাংক হিসাব কেন ক্রেডিট হবে? কারণ ব্যাংক থেকে টাকাটা চলে যায়, এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আর নগদ তোমার কাছে টাকাটা আসলো বা ব্যবসার মধ্যে টাকাটা গেল, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, সেক্ষেত্রে জাবেদা কী হয়? নগদান ডেবিট, মূলধন ক্রেডিট না। তো সেম ক্ষেত্রে এই জায়গায় নগদান হিসাব ডেবিট হবে, কারণ অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে সে উত্তোলন করছেন, এই কারণে নগদান হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। কখনোই এখানে উত্তোলন আসবে না। মনে করার জন্য আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে, যেরকম বলছে ব্যাংক হতে উত্তোলন বা অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন বা ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, একটু খেয়াল করবা কথাটা, যে ব্যাংক কথা উল্লেখ আছে কিন্তু কোনো ব্যক্তিগত কথা উল্লেখ নেই, তার মানে এটা হবে নগদান ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, সেক্ষেত্রে উত্তোলন হিসাব আসবে না। আশা করি বুঝিতে পেরেছি। তো 6 নম্বরটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবা। 6 নম্বরটা বলছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। তো সেই ক্ষেত্রে আমি ওই 5 নম্বরে বলছিলাম যে ব্যাংক হিসাব থাকে এবং ব্যক্তিগত কথা উল্লেখ না থাকে, লাইক ব্যবসায়ের প্রয়োজনে থাকতে পারে, অফিসের প্রয়োজনে থাকতে পারে, সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, ব্যাংক ক্রেডিট। বাট এখানে বলছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, এখানে ব্যাংক উল্লেখ আছে, ব্যক্তিগত উল্লেখ আছে, তার মানে এখানে উত্তোলন হিসাব আসবে, ব্যাংক হিসাবও আসবে। কারণ মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেন, আর ব্যক্তিগত প্রয়োজনে যেখানে উত্তোলন করেন মালিক, সেখানে উত্তোলন হিসাব অবশ্যই আসবে, সেখানে নগদান হিসাব আসার প্রশ্নই আসে না, যার কারণে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। তো 7 নম্বরটা দেখলে আরও বেশি ক্লিয়ার হবে। আমি বলছিলাম যে যদি ব্যাংক থাকে, ব্যক্তিগত কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রে উত্তোলন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আর যদি ব্যাংক কথা উল্লেখ থাকে প্রশ্নের মধ্যে, ব্যক্তিগত কথা বা নিজ প্রয়োজনের কথা উল্লেখ না থাকে, সেক্ষেত্রে নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট থাকে। কিন্তু এখানে ব্যক্তিগত কথা উল্লেখ নেই, ব্যাংক কথা উল্লেখ নেই, মূল কথা হচ্ছে ব্যাংক কথা উল্লেখ না থাকলে এটা উত্তোলন হিসাব হবে। যেমন এখানে বলছে ব্যবসায় হতে উত্তোলন বা নগদে উত্তোলন 10,000 টাকা, সেই ক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, কারণ এখানে ব্যাংক কথা উল্লেখ নেই, যার কারণে নগদান আসবে। যেহেতু ব্যবসায় থেকে উত্তোলন, তার মানে ব্যবসা থেকে নগদ টাকা উত্তোলন করছে, যেহেতু উত্তোলনের ফলে টাকাটা কমে গেছে ব্যবসা থেকে, যার কারণে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। তারপর বলছে পণ্য উত্তোলন অথবা ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। কোশ্চেনটা দুইভাবে আসে, যে পণ্য উত্তোলন 5,000 টাকা, আবার আসে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 5,000 টাকা। সেই ক্ষেত্রে যেহেতু উত্তোলন করছেন, উত্তোলন ডেবিট। আর ওই যে শুরুতে আমি বলছিলাম, যদি পণ্য বলে পণ্যের জায়গায় ক্রয় হিসাব আসে, যেহেতু ব্যবসা থেকে পণ্য নিচ্ছে, লাইক ব্যবহারের জন্য মানুষ কিন্তু, ঘরের ব্যবহারের জন্য মানুষ কিন্তু ব্যবসা থেকে পণ্য নিতেই পারে। সাপোজ ধরো কারো মুদি দোকান, সেই ক্ষেত্রে চাল, ডাল, আটা, পেঁয়াজ, রসুন এগুলো ঘরে ব্যবহারের জন্য নিবেই সে। অবশ্য অন্য মুদি দোকান থেকে সে কিনবে না, যেহেতু তার এইগুলোরই বিজনেস বা এইগুলোরই ব্যবসা, এই কারণে পণ্যটা নিবে। আর পণ্য নেওয়া মানেই ক্রয় হিসাব আসবে, পণ্যের জায়গায় ক্রয় হিসাব আসে। পণ্য বলতে কোনো হিসাব হয় না, ক্রয় বলতে হিসাব, এই কারণে যে যে জায়গায় পণ্য থাকবে ওই জায়গায় ক্রয় হিসাব আসবে। আশা করি বুঝাইতে পেরেছি। এই কারণে উত্তোলন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আর উত্তোলন হচ্ছে একটা মালিকানা সত্ত্ব। এই হিসাবগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, হিসাবের নামগুলো আর হ্রাস বৃদ্ধি। তারপর বলছে আসবাবপত্র ক্রয় 25,000 টাকা। তো এখানে হবে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেন আসবাবপত্র ডেবিট? কারণ আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্রটা তোমার কাছে আসবে আর নগদ টাকা তোমার কাছ থেকে চলে যাবে, এই কারণে আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে বলতে পারো ক্রয় কেন আসলো না? কারণ এখানে পণ্য বলে না, একমাত্র পণ্য বললেই ক্রয় বিক্রয় আসে, তাছাড়া ক্রয়টা আসবে না। যদি বলে আসবাবপত্র ক্রয়, সেক্ষেত্রে আসবাবপত্র ডেবিট হবে, নগদান ক্রেডিট হবে। যদি বলে দালান কোঠা ক্রয়, সেক্ষেত্রে দালান কোঠা ডেবিট হবে, নগদান ক্রেডিট হবে। যদি বলে যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ডেবিট হবে, নগদান ক্রেডিট হবে, এইরকম। আর যদি বলে পণ্য ক্রয়, সেই ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ পণ্য হিসাবে আসে না। আর যদি বলে পণ্য বিক্রয়, সেই ক্ষেত্রে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট, কারণ পণ্য হিসাবে আসে না, আমি আগেই বলেছি। তো 10 নম্বর জাবেদাটা দেখো, বলছে পুরাতন আসবাবপত্র বিক্রয় এখানে। তো সেই ক্ষেত্রে নগদান ডেবিট, আসবাবপত্র ক্রেডিট কেন? কারণ নগদ টাকা তুমি পেয়েছো আসবাবপত্র বিক্রি করে, তুমি আসবাবপত্র ব্যবহারের জন্য কিনছো, তোমার ব্যবসায়ের ব্যবহারের জন্য বা ঘরের ব্যবহারের জন্য আসবাবপত্র কিনছো, সেই ক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। আর হিসাবের নামগুলো পড়ে নিবা, নগদান চলতি সম্পদ, আসবাবপত্র স্থায়ী সম্পদ। 11 নম্বর বলছে বাকিতে আসবাবপত্র ক্রয়। তো সেম, বাকিতে পণ্য ক্রয় করলে কি করছি আমরা? ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। তো এখানে
ক্রয়ের জায়গা হবে আসবাবপত্র ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, কারণ এখানে পণ্য বলে নেই। তো সেম বাকিতে আসবাবপত্র বিক্রয়, বাকিতে যদি পণ্য বিক্রয় করতো সেক্ষেত্রে আমরা কি করতাম, দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট করতাম। তো এখানে আমরা বিক্রয়ের জায়গায় শুধু আসবাবপত্র দিব, কারণ এখানে পণ্য বলে নেই। দেনাদার ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, এইভাবে বুঝে নিবা। তারপর বলছে পুরাতন আসবাবপত্র মেরামত 500 টাকা। তো এটা হবে মেরামত খরচ হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। কেন মেরামত খরচ ডেবিট? তোমার আসবাবপত্রের কোনো একটা জিনিস তুমি ঠিকঠাক করবা বা মেরামত করবা, নষ্ট হয়ে গেছে কোনো একটা কিছু, এটা ঠিক করবো, সেই ক্ষেত্রে আদার্স কিন্তু খরচ হবে তোমার, যেটাকে আমরা বলে থাকি মেরামত খরচ। এই কারণে মেরামত খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মেরামত খরচ একটা ব্যয়, সকল প্রকার খরচই ব্যয় হয়ে থাকে। তারপর বলছে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো। এটা বলতে গেলে একটা মুখস্থ এন্ট্রির মতনই, যে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে দিয়ে দিবা আসবাবপত্র ক্রেডিট। কেন আসবাবপত্র বলছি? যেহেতু আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হয়েছে। অবচয় জিনিসটা কি? ধরো তুমি একটা আসবাবপত্র কিনছো, সেই ক্ষেত্রে ওই আসবাবপত্রটা তুমি 10 বছর ব্যবহার করার পরে বিক্রি করবে। এখন যেই দামে কিনছো ওই দামে কিন্তু বিক্রি করতে পারবা না। ধরো তুমি একটা আসবাবপত্র কিনছো 30,000 টাকা দিয়ে, সেক্ষেত্রে 10 বছর পরে ওই আসবাবপত্রটা তুমি বিক্রি করবা একটু ঠিকঠাক করে 20,000 টাকা। সেক্ষেত্রে এখানে ঘাটতি কত হইল? কিনছিল 30,000 টাকা দিয়ে, 10 বছর পর বিক্রি করতেছে 20,000 টাকা, ঘাটতি হচ্ছে 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে অবচয়। এই কারণে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র ক্রেডিট। যদি যন্ত্রপাতির উপর অবচয় বলে সেই ক্ষেত্রে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট হবে। আশা করি বুঝতে পেরেছো। আর যদি কোনো সম্পত্তি না বলে, এই যে অবচয় হিসাব ডেবিট, অবচয় ধার্য করা হলো, সেই ক্ষেত্রে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আর পুঞ্জীভূত অবচয়ের আরেক নাম হচ্ছে অবচয় সঞ্চিতি, মনে রাখবা কথাটা। 16 নম্বর বলছে সংস্থাপন ব্যয় 10,000 টাকা। এটা জাবেদা হবে যন্ত্রপাতি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সংস্থাপন ব্যয় বলতে যন্ত্রপাতি। 17 নম্বর খরিদ্দারকে পণ্য ফেরত প্রদান বা ক্রয় ফেরত অথবা বই ফেরত। এই কোশ্চেনটা 3 ভাবে থাকে। মানে পণ্য ফেরত প্রদান করছো, তুমি একটা পণ্য খরিদ করছো বা কিনে ওইটা পণ্য ফেরত প্রদান করছো বিভিন্ন ভেজাল থাকার কারণে বা পণ্যের কোনো ত্রুটি থাকার কারণে। তো সেই ক্ষেত্রে পণ্যটা চলে যাবে কার কাছে? অবশ্যই বিক্রেতার কাছে। এটা হবে পদেয় বা পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। খরিদ্দার হতে পণ্য ফেরত আসলো, এখন তোমার কাছে পণ্য ফেরত আসছে যেটা তুমি বিক্রি করছিলে, যার কারণে বলে বিক্রয় ফেরত অথবা আন্তঃফেরত। বিক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে আন্তঃফেরত, ক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে বই ফেরত। তো সেই ক্ষেত্রে বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে, প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। এখন তোমার কাছে পণ্যটা ফেরত আসছে এই কারণে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ জাবেদা, যেটাকে বলে প্রদত্ত বার্তা বা বার্তা প্রদান। তো প্রদত্ত বার্তা বলতে, ধরো তোমার দোকানে কোনো এক কাস্টমার কোনো একটা পণ্য ক্রয় করতে আসছে, সেই ক্ষেত্রে তুমি কাস্টমারকে বললা যে আপনি যদি এই পণ্যটা নেন তাহলে আপনাকে এত% ডিসকাউন্ট দেওয়া হবে। এই যে যে ডিসকাউন্টটা, এই ডিসকাউন্টটাই হচ্ছে বার্তা। বাংলায় বলে থাকি আমরা বার্তা অথবা ছাড়। তো সেই ক্ষেত্রে প্রদত্ত বার্তা বললে তোমরা এটা মনে রাখবা, প্রদত্ত বার্তা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কেন প্রাপ্য হিসাবকেই মূলত দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট, কারণ প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবকেই মূলত আমরা ছাড় দিয়ে থাকি যাতে সে পণ্যটা কিনতে আগ্রহ দেখায়। তারপর বলছে প্রাপ্ত বার্তা বা বার্তা পাওয়া গেল, সেই ক্ষেত্রেও সেম। এখন তুমি নিজে বার্তা পাইছো, তুমি নিজে ক্রেতা হইছো, সেক্ষেত্রে পাওনাদার বা পদে হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। তারপর বলছে কুঋণ বর্ণাদায়ী পাওনা ধার্য করা হলো 5,000 টাকা। এখানে কুঋণ বর্ণাদায়ী পাওনা বলতে বোঝানো হয়েছে এমন একজনকে তুমি টাকা দিছো যে টাকাটা পাওয়ার সম্ভাবনা একদমই নাই, সে দেউলিয়া হয়ে গেছে অথবা তার কাছ থেকে কখনো আর টাকাটা পাওয়া না, অনেক আগে পাওনা। সেই ক্ষেত্রে অনাদায়ী পাওনা ডেবিট অথবা কুঋণ ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট অথবা প্রাপ্য হিসাব ক্রেডিট। তারপর বলছে কমিশন প্রাপ্তি বা কমিশন পাওয়া গেল। প্রাপ্তি আর প্রদান এইরকম যদি কোনো জাবেদা বলে বা কোনো লেনদেন বলে, সেক্ষেত্রে আমি একটা সূত্রের মাধ্যমে সলভ করে দিই। যদি কখনো বলে কমিশন পাওয়া গেল বা কমিশন প্রাপ্তি অথবা কমিশন গ্রহণ অথবা কমিশন মঞ্জুর, এরকম টাইপের জাবেদা বলে, প্রাপ্তি, প্রদান, গ্রহণ, মঞ্জুর, এরকম টাইপের জাবেদা বললে মনে রাখবা
সব সময় নগদান ডেবিট হবে, সব সময়ই নগদান ডেবিট হবে। বলতে পারো যে এই যে প্রাপ্ত বার্তা বলছে কেন নগদান ডেবিট হল না, এই ক্ষেত্রে হিসাবটা আলাদা, কারণ বার্তাটা দেয়া হয়েছে পাওনাদারকে, এই ক্ষেত্রে পাওনাদার ডেবিট হয়েছে। সব সময় না, বার্তা প্রাপ্তি বার্তা প্রদানের ক্ষেত্রেই শুধু দেনাদার পাওনাদার এসে থাকে। তাছাড়া বেশিরভাগ জাবেদার মধ্যে প্রাপ্তি বললে, গ্রহণ বললে, মঞ্জুর বললে, পাওয়া গেল বললে নগদান হিসাব ডেবিট হয়। আর ক্রেডিট হবে কোনটা, যেটা কোশ্চেনে বলবে ওইটাই ক্রেডিট। যেমন কমিশন প্রাপ্তি মানে প্রাপ্ত কমিশন অথবা কমিশন আয়টা কি হবে, ক্রেডিট হবে। আশা করি বুঝাইতে পেরেছি। আরও সহজ করি তোমাদের জন্য, বলল ভাড়া পাওয়া গেল বা প্রাপ্ত ভাড়া, সেই ক্ষেত্রে নগদান হিসাব ডেবিট হবে, প্রাপ্ত ভাড়া অথবা ভাড়া আয় হিসাব ক্রেডিট হবে। আর ভাড়া কমিশন এগুলো হচ্ছে ব্যয় হিসাব, কিন্তু এগুলো যদি ক্রেডিট হয় তাহলে আয় উল্লেখ করা লাগে, লাইক কমিশন আয়, ভাড়া আয়, ক্রেডিট। আর যদি ডেবিট হয় সেই ক্ষেত্রে শুধু কমিশন ডেবিট, শুধু ভাড়া ক্রেডিট উল্লেখ করলেই চলবে। তাহলে এই টিচাররা বুঝে যায় এটা ব্যয়। আশা করি বুঝাইতে পারছি। তো প্রদানের ক্ষেত্রেও সেম, 23 নম্বর জাবেদা বলছে কমিশন অথবা কমিশন প্রদান, সেই ক্ষেত্রে তার বিপরীত, যেহেতু প্রাপ্তি বলে নগদান ডেবিট হয়, তো প্রদান বলে কি হবে, নগদান ক্রেডিট হবে। আর কোশ্চেনে যেটা থাকবে এটা ডেবিট হবে, যেমন কমিশন ডেবিট, নগদান ক্রেডিট। যদি বলতো ভাড়া প্রদান বা বেতন প্রদান, সেই ক্ষেত্রে কী হতো, বেতন ডেবিট, নগদান ক্রেডিট, ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট, এইভাবে হিসাব করবা। প্রাপ্তি এবং প্রদানের জাবেদার মধ্যে এইভাবে হিসাব করবো। আর প্রদান কয়েকভাবে থাকে, প্রদান উল্লেখ থাকে, দেয়া হলো উল্লেখ থাকে, পরিশোধ উল্লেখ থাকে। তো এটা বুঝে নিবা যে নগদান ক্রেডিট হবে। তারপর বলছে প্রাপ্য কমিশন, তো এটা হচ্ছে একটা মুখস্থ জাবেদা। প্রাপ্য কমিশন ডেবিট, কমিশন আয় ক্রেডিট। প্রদেয় কমিশন, এটাও মুখস্থ জাবেদা, তার উল্টা কমিশন ডেবিট, প্রদেয় কমিশন ক্রেডিট। দেখছো আমি কিন্তু কমিশনকে ক্রেডিট করছি যখন কমিশন আয় উল্লেখ করছি, আর কমিশনকে যখন ডেবিট করছি শুধু কমিশন উল্লেখ করছি। কেমন, কেননা কমিশন যদি ডেবিট হয় সেই ক্ষেত্রে এটা হয়ে যায় ব্যয়, এই কারণে শুধু কমিশন উল্লেখ করা লাগে। আর কমিশন যদি ক্রেডিট হয় সেক্ষেত্রে এটা হয়ে যায় আয়, এই কারণে কমিশন আয় উল্লেখ করা লাগে। ভাড়ার ক্ষেত্রে সেম। 26 নম্বর জাবেদায় বলছে ওই যে ভাড়া প্রাপ্তি বা উপভাড়া প্রাপ্তি 10,000 টাকা, তো এটা তো জানো, একটু আগেই বলছি নগদান ডেবিট, প্রাপ্ত ভাড়া বা ভাড়ায় ক্রেডিট। তো অগ্রিম ভাড়া প্রদান, অগ্রিম ভাড়া প্রদান করছে, প্রদান বললে কি হয়, নগদান ক্রেডিট হয়, আর প্রশ্নে যেটা বলো ওইটা ডেবিট হয়। তার মানে অগ্রিম ভাড়া প্রদান মানে অগ্রিম ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট, বা শেষ। বকেয়া বেতন, এটা হচ্ছে একটা মুখস্থ জাবেদার মতনই, বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। বিজ্ঞাপন বাবদ পরিশোধ, এই যে পরিশোধ বলছে, পরিশোধ প্রদান দেয়া হলে এইগুলো বললে কি হয়, নগদান ক্রেডিট হয়, প্রশ্নে যেটা বলো এটা ডেবিট হয়। তার মানে বিজ্ঞাপন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে 30 নম্বর জাবেদাটা একটু গুরুত্ব সহকারে দেখো, বিনামূল্যে পণ্য বিতরণ বলছে 5,000 টাকা। যেহেতু পণ্য বিতরণ করলো বিনামূল্যে, বিতরণ করা মানেই হচ্ছে বিজ্ঞাপন করা, বিজ্ঞাপনের জন্য মানুষ বিনামূল্যে পণ্য বিতরণ করে থাকে, যাতে ব্যবহার করে এটা মানুষ কেনার জন্য আগ্রহ দেখায়। এই কারণে মূলত বিনামূল্যে বিভিন্ন জায়গায় পণ্য বিতরণ করে থাকে কোম্পানির প্রচারের জন্য আর কি। এই কারণে বিজ্ঞাপন ডেবিট, যেহেতু কোম্পানি থেকে পণ্য প্রচার করতেছে বা পণ্য বিনামূল্যে মানুষকে দিতেছে, তার মানে কোম্পানি থেকে পণ্যগুলো চলে যাচ্ছে, আর পণ্য যাওয়া মানে কি, ক্রয় ক্রেডিট হচ্ছে। এই কারণে বিজ্ঞাপন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যে যে জায়গায় পণ্য থাকবে পণ্যের জায়গায় শুধু ক্রয় হিসাব ডেবিট করবা, যে যে জায়গায় চেক থাকবে চেকের জায়গায় শুধু ব্যাংক হিসাব উল্লেখ করবা। তারপর বলছে বিলম্বিত বিজ্ঞাপন, যেটাকে আমরা মুখস্থ 3টি বলতে পারি, বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন ক্রেডিট। তারপর বলছে ব্যাংক চার্জ প্রদান, ওই যে সেম জাবেদা, কিন্তু এটার ক্ষেত্রে একটু চেঞ্জ। যেমন ব্যাংক সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে কখনো নগদান হিসাব আসে না, কিন্তু নগদের জায়গায় শুধু ব্যাংক কথাটা উল্লেখ হয়। আশা করি বুঝতে পারছো। যেহেতু এখানে বলছে ব্যাংক চার্জ প্রদান, এটা একটা ব্যাংক সংক্রান্ত লেনদেন, যার মানে এই জায়গায় নগদান হিসাব ক্রেডিট হওয়ার কথা ছিল, সেই জায়গায় নগদানের জায়গায় শুধু ব্যাংক হিসাব ক্রেডিট হবে, এতটুকুই চেঞ্জ। তো প্রশ্নে যা থাকে সেটা ডেবিট হবে, যেহেতু প্রদান বলছে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, নগদের জায়গায় শুধু ব্যাংক হিসাব হবে। তো ব্যাংক সুদ মঞ্জুর, মঞ্জুর পাওয়া গেল, গ্রহণ, এইগুলো যদি বলে সেই ক্ষেত্রে কি হয়, নগদান হিসাব ডেবিট হয়, আর প্রশ্নে যেটা বলে ওইটা ক্রেডিট হয়। তো এখানে যেহেতু ব্যাংক সুদ বলছে, তার মানে ব্যাংক সংক্রান্ত এন্ট্রি বা ব্যাংক সংক্রান্ত লেনদেন, এই কারণে এইটা হবে নগদের জায়গায় শুধু ব্যাংক কথার উল্লেখ হবে, আর প্রশ্নে যেটা আছে ওইটা ক্রেডিট হবে। তার মানে ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। তারপর 34 নম্বরটা বলছে বিমা স্যালামি বা বিমা প্রিমিয়াম প্রদান 4,000 টাকা। তো প্রদান বলছে যেহেতু প্রশ্নে যেটা থাকে ওইটা ডেবিট, আর নগদান অবশ্যই ক্রেডিট, বিমা স্যালামি ডেবিট, নগদান ক্রেডিট।
জীবন বীমা প্রিমিয়াম প্রদান, যেহেতু প্রদান বলছে তার মানে নগদান ক্রেডিট। আর জীবন বীমা প্রিমিয়াম, শুধু বীমা প্রিমিয়াম বলে নেই, শুধু বীমা প্রিমিয়াম যদি বলতো তাহলে তো বীমা প্রিমিয়াম ডেবিট, নগদান ক্রেডিট, 34 নম্বরটাই দেখছো। কিন্তু 35 নম্বরটা বলছে জীবন বীমা প্রিমিয়াম। অবশ্যই মনে রাখবে, জীবন বীমা প্রিমিয়াম বললে উত্তোলন হিসাব ডেবিট হয়, কারণ জীবন বীমা প্রিমিয়াম নামে কোনো এন্ট্রি হয় না, বীমা প্রিমিয়াম নামে এন্ট্রি হয়। এই কারণে উত্তোলন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। কেন নগদান ক্রেডিট? কারণ প্রদান বলছে নগদ টাকা চলে গেছে, এই কারণে নগদান ক্রেডিট। আর হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম বলতে উত্তোলন, এই কারণে উত্তোলন হিসাব ডেবিট হবে। তারপর বলছে শিক্ষানবিশ সালামি পাওয়া গেল, তো আমি একটু আগেই বলছি যে পাওয়া গেল, প্রাপ্তি, গ্রহণ, মঞ্জুর এরকম বললে নগদান ডেবিট হয়, আর যেটা কোশ্চেনে থাকে ওইটা ক্রেডিট হয়। তার মানে শিক্ষানবিশ সালামি কী হবে? ক্রেডিট হবে, নগদান ডেবিট হবে। তো শিক্ষানবিশ ভাতা প্রদান বলছে, যেহেতু শিক্ষানবিশ ভাতা ডেবিট, নগদান ক্রেডিট। 38 নম্বরটা, মক্কেলকে সেবা প্রদান করা হয়েছে কিন্তু অর্থ পাওয়া যায়নি, তার মানে ধারে সেবা প্রদান করা হয়েছে। এখানে একজন মক্কেলকে বা একজন রোগীকে ধারে সেবা প্রদান করা হয়েছে, সেই ক্ষেত্রে তার কাছ থেকে অবশ্যই টাকা পাবা তুমি, যার কারণে দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। নগদে সেবা প্রদান করা হয়েছে, এই কারণে দেনাদার বা প্রাপ্য হিসাবের জায়গায় শুধু নগদান হবে, আর সেবা এটা সবসময় ক্রেডিট হয়, যেহেতু এটা একটা আয় হিসাব, এই কারণে। 40 নম্বর জাবেদা বলছে অনুপার্জিত সেবায় 1000 টাকা, তো এটা হবে সেবায় ডেবিট, অনুপার্জিত সেবায় ক্রেডিট। আর 41 নম্বর জাবেদায় বলছে সেবায়ের 500 টাকা উপার্জিত বা অর্জিত হয়েছে। যদি কখনো অর্জিত বা উপার্জিত কথা উল্লেখ থাকে তাহলে আগের এন্ট্রির মতনই সম্পূর্ণ উল্টা হবে, যেমন অনুপার্জিত সেবায়টা ডেবিট হবে আর সেবায়টা ক্রেডিট হবে, তার উল্টা। তারপরে বলছে বিনিয়োগের সুদ পাওয়া গেল বা বিনিয়োগের সুদ মঞ্জুর। বিনিয়োগের সুদ কখনো প্রদান করা হয় না, বেশিরভাগ পাওয়া যায়, এই কারণে পাওয়া গেলে কী হয়? নগদান ডেবিট, আর যেটা থাকে কোশ্চেনে ওইটা কী হয়? ক্রেডিট হয়। তো সেম ক্রেডিট হয়েছে বিনিয়োগের সুদ। তারপরে বলছে বিনিয়োগের প্রাপ্য সুদ, বিনিয়োগের অনাদায়ী সুদ অথবা বিনিয়োগের বকেয়া সুদ। এই কোশ্চেনটা 3 ভাবে থাকতে পারে, এটা মনে রাখবে। জাবেদা হবে প্রাপ্য সুদ ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। তো ঋণের সুদ প্রদান বলে, কখনো ঋণের সুদ পাওয়া যায় না, যেহেতু প্রদান বলে তার মানে নগদান ক্রেডিট, আর যেটা কোশ্চেনে থাকে ওইটা ডেবিট, ঋণের সুদ ডেবিট, নগদান ক্রেডিট। আর ঋণের প্রাপ্য, অনাদায়ী বা বকেয়া সুদ যদি বলে, ঋণের সুদ ডেবিট, বকেয়া সুদ ক্রেডিট। ব্যাংক হতে ঋণ গ্রহণ, একটু আগেই বলছিলাম যে গ্রহণ, পাওয়া গেল, মঞ্জুর, প্রাপ্তি, এই কথাগুলো যদি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে নগদান হিসাব ডেবিট হয়, আর কোশ্চেনে যেটা থাকে ওইটা ক্রেডিট হয়, তার মানে ব্যাংক ঋণ ক্রেডিট। ঋণ পরিশোধ করা হলো, এই যে এই ক্ষেত্রে শুধু ঋণ ডেবিট হবে, যেহেতু পরিশোধ বলছে, যে কোনো জিনিস পরিশোধ বললে এটা ডেবিট হয়ে যায় এবং নগদ টাকা ক্রেডিট হয়ে যায়, তার মানে ঋণ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপর বলছে মণিহারি বা স্টেশনারি দ্রব্যাদি ক্রয় 2000 টাকা। মণিহারি স্টেশনারি একই কথা, তো এটা যেহেতু ক্রয় করছে, এটা আসবাবপত্র ক্রয়ের মতনই বা যন্ত্রপাতি ক্রয়ের মতনই, কারণ এখানে তো বলে না যে পণ্য ক্রয়, এখানে উল্লেখই করে দিয়েছে মণিহারি বা স্টেশনারি ক্রয়, সেক্ষেত্রে মণিহারি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সাপ্লাইস খরচ বলছে যেহেতু এখানে, তার মানে সাপ্লাইস খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, সাপ্লাইস খরচ প্রদান আর কি। তারপরে বলছে অব্যবহৃত সাপ্লাইস বা সাপ্লাইস মজুদ রয়েছে 1000 টাকা, এরকম এন্ট্রি যদি থাকে সেই ক্ষেত্রে মনে রাখবা সাপ্লাইস মজুদ ডেবিট, সাপ্লাইস খরচ ক্রেডিট। আর এখানে সাপ্লাইস মজুদটা হচ্ছে একটা চলতি সম্পদ, আর সাপ্লাইস খরচটা হচ্ছে একটা ব্যয়। তো আশা করি 50টা জাবেদা তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, কারণ প্র্যাকটিস অনুযায়ী যদি তোমরা পড়ো বা রেগুলার প্র্যাকটিস করো, হিসাব বিজ্ঞান কেন, যে কোনো সাবজেক্টে প্র্যাকটিস যদি করো তাহলে আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স হয়ে যাবা। এই কারণে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতেই তুমি কিন্তু এক্সপার্ট হবে, প্র্যাকটিস না করলে এক্সপার্ট হবে না। শুধু এখন ভিডিওটা দেখলা বা একটু জানলা তাহলে হবে না, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। যত বেশি চর্চা করবা তত বেশি এক্সপার্ট হবে, তত বেশি জানবা। তো ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ।